2004 সালে আসাম রাইফেলসের কতিপয় জওয়ানের দ্বারা এক মণিপুরী কিশোরীর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে 9 জন মণিপুরী মা ইম্ফলের আসাম রাইফেলস হেডকোয়ার্টারের সামনে বিবস্ত্র হয়ে কাম অ্যান্ড রেপ আস স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। গোটা দেশ তাদের এই মাতৃত্বসুলভ চরম প্রতিবাদে স্তম্ভিত হয়েছিল সেদিন। কিন্তু আইপিএফটির উলঙ্গ হয়ে প্রতিবাদ মণিপুরী মায়েদের প্রতিবাদের সমপর্যায়ভুক্ত নয়। আইপিএফটির কতিপয় যুবকের ক্যামেরার সামনে উলঙ্গ হয়ে প্রতিবাদ করার মতো ইস্যু বা পরিস্থিতি কোনোটাই নেই। শুধুমাত্র প্রচারের আলোতে তারা তাদের দাবিগুলোকে নিয়ে আসার জন্যই উলঙ্গ হয়ে প্রতিবাদ করার কৌশল নিয়েছিল, যা কিনা বর্বরতার সাথে তুলনা করেছে রাজনৈতিক বিশ্লেষকেরা। যদিও রাজ্যভাগের দাবির উৎসস্থলকে নাকচ করা যায় না। উন্নয়নের ঢেকুর তোলা রাজ্যে উপজাতি জনপদগুলোর চরম দুর্দশার কথা সকলেরই জানা। প্রতি বছর ম্যালেরিয়ার আক্রমণে মারা যায় বহু উপজাতি মানুষ। এখনও রাজ্যে বহু গিরিকন্দর রয়েছে যেখানে মহল্লার সবচাইতে বৃদ্ধ মানুষটির বয়স মাত্র 40 বছর। শিক্ষার আলো তো দূরের কথা, বিদ্যুতের আলো পর্যন্ত পৌঁছয়নি পালাটানার গর্বে গর্বিত ত্রিপুরা রাজ্যের গিরিকন্দরগুলোতে। ভিলেজ কমিটি থেকে শুরু করে এডিসিতে দুর্নীতি চরম জায়গায়। এডিসিকে দেওয়া অর্থের হিসেব কেন বিধানসভায় পেশ করা হয় না? এর মাধ্যমে কি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না রাজ্য সরকার? এডিসিকে সরাসরি কেন্দ্রীয় অর্থ দিতে কি আপত্তি রাজ্য সরকারের? এডিসিতে চলছে লুণ্ঠন বাণিজ্য। বছরের পর বছর ধরে রাজ্যের উপজাতি সমাজের প্রতি রাজ্য সরকারের চরম বঞ্চনা থেকে পুঞ্জীভূত ক্ষোভকে পুঁজি করেই এবার এনসি দেববর্মারা রাজ্যভাগের মতো বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিয়েছে, যা কিনা মাত্র 38 লক্ষ মানুষের রাজ্য ত্রিপুরায় অবাস্তব দাবি। বঞ্চনার হাত থেকে পরিত্রাণের পথ রাজ্যভাগ হতে পারে না। আর এই রাজ্যভাগের নাম করে অসভ্যতাও রাজ্যের জাতি উপজাতি মানুষের কাছে গ্রহণীয় নয়। তবে প্রেক্ষাপট বাদ দিয়ে শুধুমাত্র উলঙ্গ প্রতিবাদের রাজনীতির বিরুদ্ধে নামতে চলেছে রাজ্যের বাম মার্কা বুদ্ধিজীবীরা। সিআইটিইউ অফিসের ভেতরে সংস্কৃতি সমন্বয়ের অফিসে সোমবার সন্ধ্যায় এ মর্মে অনুষ্ঠিত হয় একটি জরুরি সভা। এই সভাতে কেউ বুঝে, কেউ না বুঝে, কেউ বা বাধ্য হয়ে যোগ দেন বেশ কয়েকজন শিল্পী ও তথাকথিত বুদ্ধিজীবী। উলঙ্গ হয়ে অসভ্য রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু প্রশ্ন হলো এই প্রতিবাদ কারা করছে, কেন করছে? এই প্রতিবাদ সেই সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের নেতারা করছে যারা ধলাই জেলার জয়ন্তী বাজারে এক উপজাতি যুবতীকে বিবস্ত্র করে বাজারে প্রদক্ষিণ করালেও তারা মুখে কোলো পেটে বসে থাকেন, কারণ সেক্ষেত্রে আসামিরা শাসক দলের সমর্থক ছিল। মাত্র 30 দিন আগে রাজধানীর সন্নিকটে জিরানিয়া থানার অন্তর্গত ধূপছড়া গ্রামে রাখি দেববর্মা নামে এক উপজাতি যুবতীকে উলঙ্গ করে প্রহার করেছিল এলাকার শাসক দলীয় পাণ্ডারা। সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের তথাকথিত বুদ্ধিজীবীরা বরাবরের মতো এবারও নিশ্চুপ। দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের প্রতিবাদ জানিয়ে এই সকল তথাকথিত বুদ্ধিজীবীরা রাজ্যে মিছিল করেছে, অথচ একই সময়ে বিশালগড়ের রাঙাপানিয়াতে যুবতী গৃহবধূকে বিবস্ত্র করে গাছে বেঁধে শাসক দলীয় মাতব্বররা নিগ্রহ করে বিবস্ত্র করা রমণীর প্রকাশ্যে ফটো সেশন করেছে। কোথায় ছিলেন সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের তথাকথিত বুদ্ধি বিক্রেতারা? রাজ্যে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র সহ সর্বত্র অসংখ্য উপজাতি রমণী ধর্ষণ, গণধর্ষণ ও খুন হচ্ছেন। এই ঘটনাগুলো শাসক দলের বিরুদ্ধে যায় বলে সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের কর্মকর্তারা এতদিন কেন বোবা সেজে বসেছিলেন? আর নির্বাচনের আগে হঠাৎ করে আইপিএফটির বর্বর উলঙ্গ রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন সংস্কৃতি সমন্বয়ের হর্তাকর্তারা। শাসক দলের পক্ষে গেলে সংস্কৃতি সমন্বয়ের বুদ্ধিজীবীদের বুদ্ধি খোলে, আর শাসক দলের বিরুদ্ধে গেলে সেই সকল বুদ্ধিজীবীদের বুদ্ধির ঘটে তালা পড়ে। সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের তথাকথিত বুদ্ধিজীবী নেতারা এক চোখে ঘি আরেক চোখে তেল দিয়ে রাজ্যের বুদ্ধি চর্চার সর্বনাশ করছেন না তো? আসলে আইপিএফটির উলঙ্গ রাজনীতির মতোই এই সকল বাম মার্কা তথাকথিত বুদ্ধিজীবীদের রাজনীতিটাও উলঙ্গ। উলঙ্গ রাজার দেশের উলঙ্গ বুদ্ধি চর্চা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।